শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের বাহিনী গত ১৬ বছরে পাচার করেছে $২৩,৪০০ কোটি। আর এই রিপোর্ট প্রকাশ করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি সিস্টেম এর মাধ্যমে এই রিপোর্ট প্রকাশ করেছেন। আর এই টাকা ভারতসহ কয়েকটা দেশে পাচার হয়েছে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের নামও আছে। তো বন্ধুরা, এখন কথা হলো যে আওয়ামী লীগের বাহিনী এই টাকা ফেরত দিবে কিভাবে? এটা আওয়ামী লীগের বাহিনী মোটেই ফেরত দিবে না। এখন বাংলাদেশের ভিতরে যে সমস্ত আওয়ামী লীগের বাহিনীর চেলাবেলারা আন্দোলন করতেছে, এই আওয়ামী লীগের হর্তাকর্তাদেরকে আবার পুনরায় চুরি বাটপাড়ের জন্য ক্ষমতায় বসাতে তাদের কাছ থেকে এই টাকাগুলি আদায় করে নিতে হবে, যেহেতু তাদের চেলাবেলা হয়ে কাজ করছে বাংলাদেশের ভিতরে অসহিষ্ণু আন্দোলন গড়ে তুলছে, যেটা বাংলাদেশের জনগণ মোটেই কামনা করে না। তাই এই আওয়ামী লীগের বাহিনীর চেলাবেলা বাংলাদেশের ভিতরে যারা আছেন তাদের শনাক্ত করে তাদের সম্পত্তি দরকার হলে ক্রোক করতে হবে। ক্রোক করে তাদের সম্পত্তি বিক্রি করে এই টাকা তাদের কাছ থেকে আদায় করতে হবে। এটা ইউনূস সাহেবকে অবশ্যই করতে হবে, তা না হলে বাংলাদেশের জনগণকে এই টাকার দায়ভার নিতে হবে, যেটা বাংলাদেশের জনগণের জন্য একটা বিশেষ বোঝা। এভাবেই আওয়ামী লীগের বাহিনী বাংলাদেশের জনগণের উপর বিশেষ বোঝা চাপিয়ে দিয়েছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার এদিকে আলু নিয়ে বিপদে পড়েছে। তাদের ৫০০র মতো হিমাগার রয়েছে আলুর, যেখানে তারা আলু রাখেন। এই হিমাগারগুলিতে ৬.৫ লক্ষ টন আলু মজুত রয়েছে। নতুন আলু চলে আসতেছে, তাই ডিসেম্বর মাসের মধ্যে হিমাগার থেকে পুরাতন আলু বের করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ মাত্র ৩ লক্ষ টন খেতে পারবে এই আলু এই ডিসেম্বর মাসের মধ্যে। বাকি ৩.৫ লক্ষ টন তাদেরকে অন্য রাজ্যগুলিতে পাঠাতে হবে। তবে কথা হলো, অন্য রাজ্যগুলি যদি না নেয় তাহলে তাদেরকে এই আলু নষ্ট করে ফেলতে হবে, যেহেতু তারা এখন বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করে দিছে। তাই তারা এই আলুগুলি রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রাটা অর্জন করতে পারতো বাংলাদেশ থেকে, সেটা এখন আর তারা পারতেছে না। তারা নিজেদের অর্থনীতির ক্ষতি নিজেরাই এভাবে করতেছে। তো এখন কথা হলো যে বিদ্যুতের ব্যাপারে বাংলাদেশ সরকার এখন চাপের মধ্যে আছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কে চাপ দিচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কোম্পানি। তারা ১৩৫ কোটি টাকা দিতে বলতেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। তারপরে এদিকে আদানি গ্রিন এনার্জি কোম্পানি বাংলাদেশের সাথে যে অবৈধ চুক্তি করেছে, আদানি গ্রিন এনার্জি কোম্পানিকে বাংলাদেশকে দিতে হবে প্রতি মাসে ৪০০ কোটি টাকার বেশি। আদানি গ্রিন এনার্জির এই অবৈধ চুক্তির ফলে বাংলাদেশ এর জনগণের উপর এভাবে একটা বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগের হাসিনা বাহিনী। তো বন্ধুরা, আওয়ামী লীগের হাসিনা বাহিনী বোঝার উপর বোঝা চাপিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণের উপর। কিন্তু কথা হলো, বাংলাদেশকে এই বাড়তি বোঝা বহন করতে হবে কেন? যেটা আওয়ামী লীগের বাহিনী করেছে, তাদের ভুলের কর্মফল তাদেরকে ভোগ করতে হবে। এই ড্যামারেজ, বিদ্যুৎ খাতের এই ড্যামারেজ, এটা দিবে আওয়ামী লীগের বাহিনী, যেহেতু তারা অন্যায়ভাবে এটা করেছে। আসলে যারা ক্ষমতায় বসে তাদেরকে ছাড় দেওয়া হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয় আরও বেশি বাটপারি, ছেঁচড়ামি এবং দেশের ক্ষতি করার জন্য। আর সেই সুযোগটা তারা কাজে লাগায়। আর সেই সুযোগটা কাজে লাগানোর ফলে বিভিন্ন খাতে বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে এই সমস্ত আওয়ামী লীগের রাক্ষসী বাহিনীর লোকজনেরা।
তাই তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। তাদের কাছ থেকে ড্যামারেজের সমস্ত টাকা আদায় করতে হবে। বিদ্যুৎ খাতের সমস্ত আ বকেয়া টাকা তাদের কাছ থেকে আদায় করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণের উপর পড়বে একটা বাড়তি বোঝা। হ্যাঁ? এটা আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারাও ভেবেচিন্তে আসবেন। বন্ধুরা, ফাতিহা আয়াত যেই মেয়েটি যুক্তরাষ্ট্রে থাকে, সে নাসার কাছে অভিযোগ করেছে বাংলাদেশের জিও অরবিটাল, যেটা স্যাটেলাইট উপগ্রহ ঘুরপাক করে আরকি, যেখানে সেইটা দখল করে রেখেছে ভারত। সেটা বাংলাদেশের জায়গা ভারত কী জন্য দখল করে রাখবে? এ ব্যাপারে ফাতিহা আয়াত অভিযোগ করেছে নাসার কাছে। কিন্তু কথা হলো যে ভারতের কি উচিত হইছে এই কাজটা করা? বাংলাদেশের জিও যে অরবিট প্লেসটা সেটাও দখল করে নিয়েছে তারা। আর এখন তারা বাংলাদেশের ইউনূস সরকার সাহেবের কাছে আবদার করেছে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ইন্টারনেট ব্যান্ড উইথ লাইন নিবে। কিন্তু বাংলাদেশের জনগণের এতে কি লাভ? মোটেই লাভ নাই। বাংলাদেশ এত কিছু দেওয়ার পরেও ভারতীয়রা কি করতেছে? বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতেছে যে বাংলাদেশিরা সংখ্যালঘু বলতে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে, যেটা মোটেই সত্য নয়। দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছে যে বাংলাদেশের ভিতরে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। তারপরে পশ্চিমবঙ্গের আরেক বিজেপি আরএসএস বাহিনীর লিডার, যার নাম শুভেন্দু, যার নানার বাড়ি বাংলাদেশের খুলনাতে ছিল, তারা চলে গেছে পশ্চিমবঙ্গে আর কি। তারা হয়েছে অভিবাসী ভারতে, বাংলাদেশ ছেড়ে গিয়ে। সেই শুভেন্দু বাংলাদেশকে বিভিন্নভাবে হুমকি দিতেছে। তারপরে এদিকে জয়শঙ্কর, যিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি এরকম উদাহরণ টেনে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের জনগণকে বুঝাইতে চাইছেন যে হায়দ্রাবাদের টিপু সুলতান ইংরেজদের সাথে জিতেছে কিন্তু ভারতের সাথে জিততে পারে নাই। অর্থাৎ তারা এটা বোঝাতে চাইছেন যে হায়দ্রাবাদের টিপু সুলতান ভারতের সাথে যুদ্ধ করে হায়দ্রাবাদকে টিকিয়ে রেখেছিল, কিন্তু ভারত ঠিকই হায়দ্রাবাদকে 1948 সালে দখল করে নিয়েছিল হামলা চালিয়ে, যেটা ছিল সম্পূর্ণ অবৈধ হামলা, হিন্দু নির্যাতনের অভিযোগে। যেই অভিযোগটা এখন বাংলাদেশের উপর চাপাচ্ছে এই ভারতীয়রা। আসলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী 1948 সালেই ভারতে নিয়োগ দেওয়া উচিত ছিল, যেহেতু তারা অন্য দেশের উপর হামলা চালাইছে সেই 1948 সালে। এরপরে 1975 সালে আরেকটা দেশ দখল করছে, সেটা হলো সিকিম। সিকিমকেও তারা দখল করে নিয়েছে। যে বৃহৎ দেশ অন্য ছোট দেশগুলিকে দখল করে নেওয়ার চক্রান্তে সবসময় লিপ্ত থাকে, সেই দেশের ভিতরেই তো শান্তিরক্ষী বাহিনী নিয়োগ দেওয়া উচিত, যাতে করে তারা অন্য দেশের উপর হামলা চালিয়ে ছোট ছোট দেশগুলিকে দখল করে না নিতে পারে। কিন্তু সেটা কিন্তু তারা করতে দিচ্ছে না। তাহলে কি জয়শঙ্করেরা, যোগী আদিত্যনাথরা, তারপরে নরেন্দ্র মোদীরা, এরা কি বাংলাদেশে হামলা চালানোর ব্যাপারে পরিকল্পনা করতেছে? বলেই মনে হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত কয়েকটা দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করা। অর্থাৎ বাংলাদেশকে যদি কোনোভাবে ভারত আক্রমণ করে দখল করে নেওয়ার জন্য, তাহলে ওই সমস্ত দেশগুলা বাংলাদেশে
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে এসে ভারতের উপর হামলা চালাবে। যেমন বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি করা উচিত তুর্কির সাথে, বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি করা উচিত ইন্দোনেশিয়ার সাথে, মালয়েশিয়ার সাথে, তুর্কির সাথে, আজারবাইজানের সাথে, উজবেকিস্তানের সাথে, কাজাকিস্তানের সাথে। পাকিস্তানের নাম নিব না, কারণ হলো পাকিস্তান চুক্তি ছাড়াই আসবে বাংলাদেশকে সাহায্য করতে। কিন্তু দুঃখজনক হলো বাংলাদেশের ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার এখনও সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতেছে না। ভারত অবশ্যই একটা হুমকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, যেহেতু তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে এবং তার বহিঃপ্রকাশও তারা ঘটাচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের ভিতরে এখন বাংলাদেশিরা হোটেলে খাইতে যেতে পারবে না। সেখানকার আরএসএস বিজেপি বাহিনীর লোকজনেরা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে বাংলাদেশিরা হোটেলের ভিতরে খেতে গেলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। আর এদিকে ভারতের অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানগুলা বাংলাদেশ বিরোধী বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম বলতেছে, যারা আর কি অনলাইনে ইন্টারনেটে শিক্ষা দিয়ে থাকে, তারা বলতেছে যে বাংলাদেশের জন্য আরেকটা 1971 সাল দরকার। অর্থাৎ তারা এটা বোঝাইতে চাইতেছে যে 1971 সালে ভারত যেমন বাংলাদেশকে সাহায্য করেছিল স্বাধীনতার জন্য পাকিস্তানের বিপক্ষে, এখন বাংলাদেশের ভিতরে যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বাংলাদেশের ভিতরে যারা স্বাধীনতার রক্ষীর দায়িত্ব পালন করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র সমন্বয়কেরা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ভারতকে আবার, এরকম একটা কথা তারা বোঝাতে চাচ্ছেন। তারপরে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সকল ধরনের বাণিজ্য বন্ধ করে রাখছে, আর তারা কোনো ধরনের ভিসাও বাংলাদেশকে দিতেছে না। ওরা যখন বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করছে, বাংলাদেশের ভিতরে 17টা ভিসা সেন্টার প্রতিষ্ঠা করছে ভারত, যাতে করে এই ভিসা সেন্টারগুলির মাধ্যমে ভারত বাংলাদেশের ভিসা প্রার্থীদের কাছ থেকে $1 কোটি বেশি প্রতি বছর আদায় করে নিতেছে। এই টাকাটা কিন্তু তারা নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সমস্ত দেশগুলির লোকদের কাছ থেকে আদায় করে না, তাদেরকে ভিসা ফ্রি সুবিধা দিয়ে রাখছে। বাংলাদেশ নাকি বন্ধুত্ব প্রতিম দেশ, ভারতীয়রা নাকি বাংলাদেশের জনগণের বন্ধুত্বের অগ্রাধিকার সবচেয়ে বেশি দেয়। এই হলো তাদের বন্ধুত্বের অগ্রাধিকারের পরিচয়। উপরে উপরে বলে আমরা তোমাদেরকে বন্ধু মনে করি, কিন্তু ভিতরে ভিতরে কিভাবে তারা বাংলাদেশে সব কিছু হাতিয়ে নেবে, বাংলাদেশের জনগণের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে, সেই চক্রান্তে লিপ্ত রয়েছে, যার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। বন্ধুরা, সামান্য আলু, পেঁয়াজ, মরিচ, ডিম এই সমস্ত এনে ভারত থেকে এনে বাংলাদেশকে কলঙ্কিত করেছে বাংলাদেশের ওই আওলিগার বাহিনী। বাংলাদেশকে গত 16 বছর তারা ভারত নির্ভর করে রেখেছিল, যেটার ফলে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে নষ্ট হয়েছে। সামান্য আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম এই সমস্ত আমরা কী জন্য ভারত থেকে আনতে যাব? কেন বাংলাদেশের ভিতরে সেই ধরনের স্বয়ংসম্পূর্ণতা, সেই ধরনের চাষাবাদ পদ্ধতি করা হলো না, যার ফলে আমাদেরকে কোনো আমদানি করতে হবে না এই ভারত থেকে, যারা এতটা হিংসুটে বাংলাদেশের জনগণের প্রতি। এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের ভিতরে সরকারিভাবে চাষাবাদের জন্য, অর্থাৎ কৃষক নিয়োগের জন্য
ব্যবস্থা করতে হবে, যাতে করে বাংলাদেশের এই সরকারি কৃষকেরা বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘাটতি পণ্য চাষাবাদ করতে পারে এবং বাংলাদেশের খাদ্য ঘাটতির মোকাবেলা করতে পারে এবং ভারত থেকে যাতে এই সমস্ত পণ্য আর আমদানি না করতে হয়। বন্ধুরা, আফ্রিকার দেশ দক্ষিণ সুদান বাংলাদেশ সরকার অর্থাৎ আওলিগার বাহিনীকে প্রস্তাব দিয়েছিল জমি ইজারা নেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ আওলিগার বাহিনী সেটা নেয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনূস সাহেবের উচিত বাংলাদেশের এই খাদ্য ঘাটতি মোকাবেলার জন্য বাংলাদেশের কৃষকদেরকে, সরকারি কৃষকদেরকে যাদেরকে নিয়োগ দেওয়া হবে চাষাবাদের জন্য, তারা আফ্রিকা গিয়ে সেখানকার জমি ইজারা নিয়ে চাষাবাদ করে সেখানকার উৎপাদিত পণ্য এই আলু, পেঁয়াজ, মরিচ, ডিম সহ অন্যান্য আরও যা বাংলাদেশকে আমদানি করতে হয় ভারত থেকে, সেইগুলা সেখানে চাষাবাদ করে তারপরে সেই আফ্রিকার দেশ থেকে বাংলাদেশে রপ্তানি করতে পারে। এই ধরনের একটা ব্যবস্থা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আফ্রিকা মহাদেশের ভিতরে অনেক দেশে অনেক আবাদি জমি আছে যেগুলাতে তারা চাষাবাদ করে না, এমনি এমনি পড়ে আছে। সেই সমস্ত জমিগুলোর দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নজর দিতে হবে এবং আফ্রিকার দেশগুলির সাথে বাংলাদেশের সরকারের অবশ্যই এখন যোগাযোগ করতে হবে। পিপল টু পিপল অর্থাৎ জনগণ থেকে জনগণ কানেকশন করার জন্য, যেটা ভারত বাংলাদেশকে ব্যবহারের মাধ্যমে করেছে গত 16 বছরে। তো বন্ধুরা, জনগণ থেকে জনগণ, এটা বাংলাদেশ থেকে আফ্রিকার জনগণের মধ্যে কানেকশন তৈরি করতে হবে। বাংলাদেশ থেকে যাতে বাংলাদেশের জনগণ শিপে করে বাংলাদেশ থেকে সেন্ট মার্টিন থেকে কুয়াকাটা থেকে শিপে করে শ্রীলঙ্কা, মালদ্বীপ, সেইচেলেস, মাদাগাস্কার হয়ে আফ্রিকার দেশগুলিতে যেতে পারে, সেই জন্য শিপ চালু করতে হবে সরকারিভাবে, যাতে করে আফ্রিকার দেশগুলির সাথে বাংলাদেশের জনগণের পিপল টু পিপল কানেক্ট তৈরি করা যায়। এর ফলে বাংলাদেশের অর্থনীতির উন্নত হবে, যাতে আফ্রিকার জনগণ, আফ্রিকার বিভিন্ন দেশের জনগণেরা অন অ্যারাইভেল ভিসার মাধ্যমে সহজেই বাংলাদেশে আসবে এবং সেটা সমুদ্র পথেও তারা শিপে করে, জলজাহাজে করে আসতে পারবে। এই ধরনের ব্যবস্থা চালু করতে হবে এবং বাংলাদেশের জনগণও যাতে অন অ্যারাইভেল ভিসা সিস্টেমের মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে পারে, ব্যবসা করতে পারে এবং চাষাবাদ পর্যন্ত করতে পারে। সেই জন্য আফ্রিকার ভিতরে যে 50টিরও বেশি দেশ আছে, সেই দেশগুলির সরকারের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তাদের সাথে পিপল টু পিপল কানেকশন তৈরি করতে হবে, যেটা ভারত বাংলাদেশকে ব্যবহার করে গত 16 বছর সব কিছু আদায় করে নিচ্ছে। ভারতীয়রা যদি বাংলাদেশিদেরকে তাদের দেশে যেতে ভিসা না দিক, তাদের ক্ষতি হবে, তাদের অর্থনীতিতে ধস নামতেছে। ওরা যদি বাংলাদেশিদেরকে ভারতের পণ্য আমদানি করতে না দিক, তাদের পণ্য ভারতের ভিতরে নষ্ট হবে। এর ফলে তাদের অর্থনীতিতে ধস নামবে, যেহেতু তারা বাংলাদেশ থেকে আর টাকা উপার্জন করতে পারবে না। এর ফলে তাদের অর্থনীতিতে আরও বেশি ধস নেমে আসবে। তারা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতেছে, তারা নিজেরাই নিজেদের অর্থনীতির ক্ষতি করতেছে। ওরা ওদের ক্ষতি করতেছে, করুক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের অবশ্যই
অন্য কয়েকটা দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে হবে, যারা আমাদেরকে রক্ষায় এগিয়ে আসবে যখন ভারত আমাদের উপরে হামলা চালাবে। ওরা হিন্দুরা কোনোভাবেই মেনে নিতে পারছে না এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওরা মেনে নিতে পারছে না ভারতের ভিতরে যে সমস্ত মুসলমানরা আছে তাদেরকেও। ওরা মেনে নিতে পারেনি হায়দ্রাবাদের মুসলমানদেরকেও। আর সেজন্যই তারা হায়দ্রাবাদের উপর হামলা চালিয়ে 1948 সালে সেই দেশটাকে দখল করে নিয়ে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে তাদের হামলা মোকাবেলা করার জন্য। এখন তারা মৌখিক হামলা চালাচ্ছে, কিছুদিনের মধ্যে হয়তোবা তারা আরও বেশি সামরিক হামলা চালাবে। অর্থনৈতিক হামলা তো চালাবেই, চালাক, আমাদের সেটা সমস্যা নেই। আমরা 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি আছি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাব। আর সেজন্যই বাংলাদেশিরা যাতে আর বিদেশে না যেতে পারে, ভারত আওয়ামী লীগার বাহিনীকে দিয়ে এরকম করেছিল যে বৈদেশিক মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে তারপরে বাংলাদেশিদেরকে বিদেশে যেতে হবে, যাতে করে বাংলাদেশিদের বিদেশে যাওয়া বাধাগ্রস্ত হয়। এটাও একটা বিশেষ চক্রান্ত ছিল। আপনারা 10-12 হাজার লোক জোগাড় করুন, সময় নিয়ে করুন, প্রয়োজন হলে অবিলম্বে করার দরকার নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে, সেটা সুযোগ নিন। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি, এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে। বুঝেছেন? এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন, প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন, যেন কিছু করলে পরে হাজারি গলির মতন পরিস্থিতি আর না হয়। শুনেছেন, পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে, মেটিকুলাস প্ল্যান করে সাইফুলকে খুন করা হয়েছে, বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে। শুনেছেন তো? আবার শুনান রিটেশ সাহেব ওই জায়গাটা। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। আমি শিওর খুনটা করেছে র। যাই হোক, প্রথম আলো ডেইলি স্টার বাইসে গেল এই যাত্রায়, কিন্তু প্রাণ গেল সাইফুলের। এই প্রথম আলো কেমন পাওয়ারফুল দেখেন। যারা যারা প্রথম আলোতে যাবে, ডেইলি স্টারে যাবে, ওইখানে লিখবে, ডিফেন্ড করবে প্রথম আলো ডেইলি স্টারকে, মনে রাখবে তার কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, অবশ্যই থাকতেই হবে। অনেকে বলেন প্রথম আলো তো হাসিনাও দেখতে পারত না, এটা কেন? তো এই আলাপটা করেছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান। আপনার ওনার লেখা পড়বেন, খুব ভালো লেখেন কিন্তু উনি, আমি ওনার লেখা পড়ি। তো যাই হোক, ওনার ভাষা, ওনার লেখাটার থেকেই কইতেছি আমার ভাষায় আর কি। বন্ধুরা শুনলেন তো ওদের নানা ধরনের চক্রান্তের ব্যাপারে পিনাকি ভট্টাচার্য কিভাবে আমাদেরকে তুলে ধরেছেন। তো বন্ধুরা, আমাদের অবশ্যই ওদের ব্যাপারে সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকুন, মহান স্রষ্টার রহমতে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।